নঙ্গা সে খুদা ভি ডরতে হ্যাঁ। আমি তো অবসর নিয়ে নিয়েছি 3 বছর আগে, আমাকে কে কি ক্ষতি করবে? তসলিমা যে ভাষণটি দিলেন, সেই ভাষণের উচ্চতা, তার মধ্যে যে পরিমাণ মানবাধিকারের কথা আছে, সেই পরিমাণে আছে উচ্চ পর্যায়ের দার্শনিকতা, সেই পর্যায়ে আছে নারীর সমানাধিকার। সব মিলিয়ে উনি যেটা বললেন তাতে আমার মন ভরে গেল। আমার জীবনের বিরাট শিক্ষা। যত ধিক্কারই আসুক না কেন ভবিষ্যতে, আমি আবার তসলিমা কোথাও বললে এবার তসলিমাকে জানাবো না। তসলিমা এবার আমাকে নিজেও আমন্ত্রণ করেছিলেন। আমি একটা টিকিট ঠিক সংগ্রহ করব, বসে ওর বক্তৃতাটা শুনবো বা বক্তব্য বা কবিতা পাঠ শুনবো। শুনে লোকে আবার ধিক্কার দিলে সে ধিক্কার মাথায় নিয়ে ফিরে আসবে। একজন রাজনীতির ব্যক্তি যদি বা দুজন রাজনীতির ব্যক্তি যদি থাকেন মঞ্চের মধ্যে, তারা সেই লেখককে সম্মান জানাতে এসছেন বা সেই সঙ্গীত শিল্পীকে সম্মান জানাতে এসছেন। আমাকে গো ব্ল্যাক সমান যারা দিয়েছে আমি একটা সামান্য মানুষ, আমাকে বলতেই পারে তারা দিয়েছে, তাদের তো আমি চিনি না। আর আমি এমন কিছু লিখিনি যে আমার লেখা তারা পড়ে তারপরে আমায় বিচার করবে। এবং তিনি যে আমায় মঞ্চে ডেকেছিলেন, ওই ডাকটাই আমার কাছে একটা মস্ত বড় পুরস্কারের মতো। কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত যে পরিচালিত যে সাহিত্য একাডেমি, তার মধ্যে কলকাতার বাঙালি যারা রয়েছেন তারাও সেই থ্রেড কালচার পরিচালনা করেছিলেন, থ্রেড কালচার এনেছিলেন। অর্থাৎ পশ্চিম বাংলায় থ্রেড কালচার চলে এসেছে। আমি যোদ্ধা নই তো, সবাই তো যোদ্ধা হয় না। তসলিমা একজন যোদ্ধা, আমি যোদ্ধা নই। আমার কাজ যোদ্ধাকে কুর্নিশ জানানো। শব্দের কাজ সেতু গড়া আর স্লোগানের কাজ অবস্থান বোঝানো। যখন এই দুই মুখোমুখি হয় তখন সেই যে সময়টা চলে, সেই সময়টাকে একজন কবি ভালো বুঝতে পারেন। আমি একদম সেদিনের ঘটনা বলছি, যখন তাসলিমা নাসরিন নির্বাসিত লেখিকা, যখন তিনি বাংলায় পা রাখলেন, পশ্চিমবঙ্গে পা রাখলেন, রবীন্দ্র সদনে অনুষ্ঠান করলেন, সেখান থেকে সামনের কিছুজন কবি জয় গোস্বামীকে, কলকাতার কবিকে গো ব্যাক স্লোগান দিলেন। আজকে কবি জয় গোস্বামীকে আমরা পাশে পেয়েছি। জেনে নেবো সেই দিনের ঘটনা, সেই সময় ওনার কিরকম মনে হয়েছিল সেই কথা আমি জেনে নেবো। দাদা, প্রথম কলকাতা আপনাকে। আচ্ছা, নমস্কার। সে যখন আপনি শুনলেন, যখন উঠছেন আপনি মঞ্চে, সেখানে দেখছেন যে গো ব্যাক স্লোগান, এবং আমরাও ওপরে বসেছিলাম, সেখানে আমাদের পাশেও দেখছি গো ব্যাক স্লোগান উঠছে। তো সেখান থেকে সেই সময়টাতে আপনার ঠিক কিরকম মনে হয়েছিল? প্রথমটা আমি বুঝতে পারি, কারণ সেখানে যাদেরই নাম ঘোষণা করা হচ্ছিল, তার আগেই তসলিমা নাসরিনের নাম ঘোষণা, যারাই ওখানে ছিলেন নাম ঘোষণা করা হচ্ছিল, তখনই একটা হাততালি বা করতালির ধ্বনি উঠছিল। তসলিমা উঠে তখন প্রথম যখন তসলিমার নামটা ঘোষণা করা হলো, তখন একটা করতালি বা দর্শকদের হর্ষধ্বনি উঠলো। তারপর তসলিমা আমার নামটা বললেন, তারপর একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা কি সেটা আমি আমি শুনতে পাচ্ছি না, অত একটা ক্যাকোফোনি। তো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো আপনি হয়তো লক্ষ্য করেছেন সিঁড়ি দিয়ে উঠবার সময় আমি একটু মাটিটা, ওই সিঁড়ির ধারটা হাত দিয়ে ধরে ধরে উঠছিলাম, লক্ষ্য করেছিলাম। আমি প্রথম জিনিসটা বুঝতে পারলাম যখন উইংস এর পাশে গিয়ে দাঁড়িয়েছি স্টেজে ঢোকবার জন্য, তখন দেখলাম তসলিমার মুখটা, সময় তো আমি 40 বছর চিনি, তার মুখটা একদম কালিমা লিপ্ত বিবর্ণ হয়ে গেছে। উনি কি করবেন বুঝতে পারছেন না। আমি এরকম হয়েছে কেন? তখন ওই পেছন কান করলাম, তখন শুনলাম সমস্ত হল আমাকে ধিক্কার জানাচ্ছে। এবং ওই যিনি ওসমান মল্লিক ছিলেন, উনি বলবার চেষ্টা করছেন যে তসলিমা রেখে ডেকেছেন, আপনারা ওকে আসতে দিয়ে, এরকম একটা কিছু বলার চেষ্টা করছেন। আমি তখন দেখলাম যে উনি এতদিন পরে এসে এখানে কথা বলবেন, এই অনুষ্ঠানটা আমার জন্য বানচাল হয়ে যাকে আমি চাই না। তা আমার এই স্থান এক্ষুনি ত্যাগ করা উচিত। সেই জন্য আমি ওই ওসমান ভাইকে বললাম যে আমি এখানেই বসছি। ওসমান ভাইও খুব বিব্রত হয়ে আছেন, কারণ উনি কি বলবেন বুঝতে পারছেন না। তসলিমার ওই বক্তব্য শুনবার জন্য আমি আবার, যদি উনি কোথাও এরকম বলেন, তাহলে আবার আমি সেখানে যাব। আমি যাতে তসলিমার বক্তব্যটা ডিস্টার্ব না হয়, মানে কোনো প্রতিকূলতার মুখে না পড়ে। এই চেঁচামেচি হলে উনি বলবেন কি করে? আর ওই রকম মুখের অবস্থা হয়েছে। আমি ফিরে এসে আমার সিটে বসলাম। সিটে বসার পরে তসলিমা যে ভাষণটি দিলেন, সেই ভাষণের উচ্চতা, তার মধ্যে যে পরিমাণ মানবাধিকারের কথা আছে, সেই পরিমাণে আছে উচ্চ পর্যায়ের দার্শনিকতা, সেই পর্যায়ে আছে সাহিত্যিক উপলব্ধি, সেই পর্যায়ে আছে নারীর সমানাধিকার এবং প্রত্যেক মানুষের, প্রত্যেক ধর্মের সদর্থক দিকে জোর দেওয়ার একটা বার্তা, যা ধরুন কোনো বড় দার্শনিক বলতে পারেন, বড় লেখক, বড় দার্শনিক বলতে পারেন। ওর জীবনটা যদি আমরা ভাবি, সেটা হচ্ছে উনি মৃত্যুদণ্ডের পরোয়া মাথায় নিয়ে ঘুরেছেন, পরোয়ানা। উনি নির্বাসিত দীর্ঘদিন ধরে, তাই নিয়ে ঘুরেছে। ওর পরপর বই নিষিদ্ধ হয়েছে, নিজের দেশে ফিরতে পারেন না, সারা পৃথিবীতে পালিয়ে বেড়াতে হয়েছে। বললেন না যে এমন জায়গায় আসা দরকার যে লেখককে প্রহরায় থাকতে হবে না। সেই উপলব্ধি কোনো বাঙালি লেখকের নিশ্চয়ই নেই। পশ্চিমবাংলার কোনো অনেক মাথা উঁচু করা লেখক
লেখক আছেন, অনেক সাহসী লেখক আছেন, কিন্তু এই তিনটে জিনিস কোন লেখককে সহ্য করতে হচ্ছে কোনো বাঙালি পশ্চিমবাংলায় একজন লেখককে দেখাতে পারবেন? মৃত্যুদণ্ডের পরোয়া কোন লেখকের উপর পড়েছে? 2, নির্বাসন দ্বন্দ্ব কোন লেখককে ভোগ করতে হয়েছে? 3, নিজের বই পরপর নিষিদ্ধ হচ্ছে, এটা এই সময় গত 70-80 বছরের মধ্যে বা কাকে ভোগ করতে হয়েছে? কোনো, আমি যত জীবিত লেখক দেখেছি বা সদ্য প্রয়াত লেখক দেখেছি, কাউকে করতে হয়নি, উনি একমাত্র করেছেন। এই তার সঙ্গে আছে ব্যক্তিগত জীবনে একাকিত্ব, ওইভাবে একটা নির্বাসিত মানুষের সঙ্গে কে থাকবে? ফলে এবং একাকিত্ব বোধ করেছেন। এই সব মিলিয়ে উনি যেটা বললেন তাতে আমার মন ভরে গেল, আমার জীবনের বিরাট শিক্ষা। যত ধিক্কারই আসুক না কেন ভবিষ্যতে, আমি আবার তসলিমা কোথাও বললে, এবার তসলিমাকে জানাবো না, তসলিমা এবার আমাকে নিজেও আমন্ত্রণ করেছিলেন, আমি একটা টিকিট ঠিক সংগ্রহ করবো, ওই গিয়ে বসে ওর বক্তৃতাটা শুনবো বা বক্তব্য বা কবিতা পাঠ শুনবো, শুনে লোকে আবার ধিক্কার দিলে সেই ধিক্কার মাথায় নিয়ে ফিরে আসবো। আমার এতে কিছু এসে যায় না। আপনি বললেন না শব্দের কাজ হচ্ছে সেতু গড়া, স্লোগানের কাজ স্লোগান করেছেন, শব্দের কাজ শব্দ করবে, সেই কাজ তো তসলিমা করেছেন। মানে আমি তসলিমার বক্তৃতা দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ওকে ওইরকম একটা মেন্টাল টার্ময়েলের মধ্যে পড়তে হবে, এটাই আমার কষ্ট হয়েছে যে আমার জন্য ওকে এটার মধ্যে পড়তে হলো। তারপরে উনি পড়েছেন, বলেছেন, বক্তৃতাটা লিখে নিয়ে গেছিলেন। এই আমার বক্তব্য। এই যে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, কোনোভাবে ওইটা আমরা কিন্তু কখনো আশা রাখিনি যে এটা রাজনৈতিক মঞ্চ নয়, ওখানে তাসলিমা নাসরিন এতদিন পর ফিরেছেন, তিনি তার বক্তব্য রাখবেন, কিন্তু কোনোভাবে কি মনে হলো যেটা রাজনৈতিক মঞ্চে পরিণত হলো কিছুক্ষণের মধ্যেই? দেখুন, কোন জায়গায় হয়তো গুলাম আলী খাঁ সাহেবকে কিংবা ধরুন হাফিজ আলী খাঁ সাহেবকে, ভীমসেন যোশীকে যখন ভারতরত্ন, ধরুন ভীমসেন যোশীকে ভারতরত্ন দেওয়া হল, তখন বা লতা মঙ্গেশকরকে ভারতরত্ন দেওয়া হল, তখন সেটা কোনো খুব বড় রাজপুরুষ দিয়েছিলেন, কোনো বড় মন্ত্রী কি রাষ্ট্রপতি কি তার রাজনীতির মানুষ, তাদের হাত থেকে সেটা গিয়েছিল। তার মানেই কি সেই মঞ্চটা রাজনৈতিক মঞ্চ হয়ে গেল? সেখানে কি লতা মঙ্গেশকর বা ভীমসেন যোশী সম্মানিত হলেন না? হাফিজ আলী খাঁ সাহেব সম্মানিত হলেন না? গোলাম আলী খাঁ সাহেব সম্মানিত হলেন না? ওখানে একজন রাজনীতির ব্যক্তি যদি বা দুজন রাজনীতির ব্যক্তি যদি থাকেন মঞ্চের মধ্যে, তারা সেই লেখককে সম্মান জানাতে এসছেন, বা সেই সঙ্গীত শিল্পীকে সম্মান জানাতে এসছেন, বা সেই নৃত্য শিল্পীকে সম্মান জানাতে এসছেন, কবিকে সম্মান জানাতে এসছেন। তা কারণ কবি বা সেই লেখক বা সঙ্গীত শিল্পী রাষ্ট্রের গর্ব, তাই জন্য সেটা তার স্বীকার করতে এসছেন। ভীমসেন যোশীকে ভারতরত্ন দিতে গেলে যদি সেখানে কোনো রাজনৈতিক প্রধান আসেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, সেটা রাজনৈতিক মঞ্চ হয়ে যায় না। আসার কথা বলছেন, আপনাকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হলো সেই কথা। আমাকে গো ব্ল্যাক সমান যারা দিয়েছে আমি একটা সামান্য মানুষ, আমাকে বলতেই পারে তারা দিয়েছে, তাদের তো আমি চিনি না। আর আমি এমন কিছু লিখিনি যে আমার লেখা তারা পড়ে তারপরে আমায় বিচার করবে, আমাকে দিয়েছে। তাই আমার বক্তব্য হচ্ছে, আমাকে যে আমার অনেক মানুষ অনেক অপমান করে, ফেসবুক ইত্যাদি আমার নেই, তুমি জানতে পারি, তা অপমান করলে তার কি আছে? আমি শিল্পের মধ্যে থাকি, ডুবে থাকি। আপনি যেটা বললেন শব্দের কাজ হচ্ছে সেতু গড়া, এই শব্দের কাজ সেতু গড়া, আমি তার মধ্যেই থাকি। আর যদি বৃষ্টি পড়ে, আপনি যদি ছাতা না থাকে, তো যদি আপনার কাজ থাকে, আপনি যাবেন না সেখানে? যাবেন তো। যদি রোদ্দুর থাকে, আপনার যদি ছাতা না থাকে, যদি কাজ থাকে, আপনি যাবেন না সেখানে? যাবেন, সেতু করতে যাবেন। তাই ও কে কি বললো, আমি বললাম তো, পরের বার যদি হয়, আবার যদি আমার বিক্ষোভ দেখায়, খারাপ কথা বলে, তা সত্ত্বেও কি আমি তসলিমার ভাষণ শুনি? যেমন যদি আজকে শাহিদ পারভেজ, ওস্তাদ শাহিদ পারভেজ কোথাও বাজনা সেতার বাজান, সেখানে যদি আমাকে, সেখানে গেছি, সেখানেও আমার গালাগালি দিল আমাকে, ধরুন সেটা যেমন আমি শুনতে যাবো, এটাও তেমনি শুনতে যাবো, কারণ সেটা আমাকে সমৃদ্ধ করবে। তসলিমার ভাষণ আমার সেদিন সমৃদ্ধ করেছে, এবং তিনি যে আমায় মঞ্চে ডেকেছিলেন, ওই ডাকটাই আমার কাছে একটা মস্ত বড় পুরস্কারের মতো। উনি ওখানে ডাকবেন আমাকে স্টেজে, উনি মনে করেছেন যে আমাকে ডাকা যায়, এটাই তো মস্ত বড় একটা সম্মান আমার। বিক্ষোভটা তো কোনো অসম্মান নয়, আমি ওইটাই মনে করবো। আগের সরকারের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, কখনো তাদের সাথে এটা নিয়ে কথা বলেন? তাসলিমা আপনার ভালো বন্ধু, বলেননি কখনো যে ওনাকে ফেরানো হোক, বা এই নিয়ে কোনো কথা হয়নি? আপনার কি মনে হয় রাজ্য পরিচালনা করবেন কি করে একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী? সেই ব্যাপারে আমি কিন্তু ফিদেল কাস্ত্রো আর ইয়ের কথা বলছি না, গার্সিয়া মার্কেসের কথা বলছি। আমি বলছি আমাদের দেশে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রাজ্য কি করে পরিচালনা করা হবে সে বিষয়ে কোনো কবির সঙ্গে আলোচনা করবেন? আমি যে রিকোয়েস্ট করব, বা তার জন্য তো একটা জায়গা থাকা দরকার, যে আমি এটা, সেই জায়গাটা তো তৈরি হওয়ার দরকার। 2013-14 থেকে, যখন থেকে বাংলা সাহিত্যে, বাংলায়, পশ্চিমবঙ্গে ফ্রেশ কালচার ঢুকতে শুরু করলো, সেটা শুধু পশ্চিমবঙ্গ সরকারের অধীনের যে কবিতা একাডেমি, সেখানে ফ্রেশ কালচার আছে তা নয়, সাহিত্য একাডেমি যা দিল্লিতে রয়েছে, সেখানেও পশ্চিমবঙ্গের
কবি লেখকদের প্রতি থ্রেট কালচার ঢুকতে শুরু করলো। আমি সেটার শিকার না, কিন্তু তরুণ তরুণীরা শিকার। আমাকে আর কি টাচ করবে? নঙ্গা সে খুদা ভি ডরতে হ্যাঁ। আমি তো অবসর নিয়ে নিয়েছি 3 বছর আগে, আমাকে কে কি ক্ষতি করবে? কিন্তু সাহিত্য একাডেমিতে হয়ে যাওয়া চাকরি, সেটা হলো বাঙালি ছিলেন না সেখানে, অত্যন্ত যোগ্য একজন লেখক এবং কবি এবং একাডেমিশিয়ান, যার অধীনে 6 জন পিএইচডি করছেন। এইরকম একজনের চাকরি হয়ে যাওয়া চাকরি, তাকে ওয়েবসাইটে বেরিয়ে যাওয়া কথা, তার নাম, তাকে ফোন করে কনগ্রাচুলেট করা, অভিনন্দিত করা যে আপনার চাকরি হয়ে গেছে, সেই রকম একজনকে তিনি বাঙালি বলে বাঙালিদের চেষ্টায়, বাঙালি সাহিত্যিকদের চেষ্টায়, কবিদের চেষ্টায় তাকে সেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার চাকরি তাকে পেতে দেওয়া হয় না। তিনি এখনো পশ্চিমবঙ্গে বাস করছেন, তার নিজের ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আপনারা তাই গিয়ে জিজ্ঞেস করবেন এটা কি থ্রেট কালচারের জন্য হয়েছে। এই থ্রেট কালচারটা তখন পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। পশ্চিমবঙ্গে যেমন চিকিৎসা ক্ষেত্রে ঢুকেছিল, যেমন চলচ্চিত্রের ক্ষেত্রে ঢুকেছিল থ্রেট কালচার, হুমকি সংস্কৃতি। সেই হুমকি সংস্কৃতির দ্বারা এইভাবে তরুণদের ক্ষতি হচ্ছিল, এটা আমি দেখছিলাম, আমি আটকাতে পারছিলাম না, আমি অবসর নিয়ে নিই। তা আমি এই যেমন থ্রেট কালচার যখন চলছে, তখন তাহলে আমাকে গিয়ে কোনো উচ্চপদস্থ কোনো মন্ত্রী বা কারুর কাছে কারুর বিরুদ্ধে নালিশ করতে হয়? নালিশ করা কি একটা কবির কাজ? নালিশ করা কাজ, নালিশ করতে হয় যে কারা ফেরত ফিরিয়ে আনতে দিচ্ছে না, কারা আটকাচ্ছে। তাদেরই কাউকে আমি তসলিমা নাসরিনের মঞ্চে দেখলাম সেদিন। সেই একজনকে আমি দেখলাম, এই থ্রেট কালচার যিনি প্রধান সহপরিচালক, তাকে স্টেজে দেখলাম যে তিনি ওই সরকারের এই নতুন, এই সরকারের পক্ষে এখন অতটা জানা সম্ভব নয়। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দিকগুলো দেখা। সাহিত্যে কি থ্রেট কালচার হচ্ছে এটা আমি এখন বলছি। আমি 3 বছর আগে অবসর নিয়ে নিয়েছি। সবাই আমাকে ধিক্কার দিয়েছিল যে কেন আমি অবসর নিলাম, আত্মঘাতী সিদ্ধান্ত। বাচ্চা ছেলে মেয়েরা, আমি 59 বছর ধরে লেখার চেষ্টা করছি, তারপরেও যাদের বয়স, তাদের মায়ের বয়স হয়তো 59 নয়, তারা আমার সমালোচনা করলো, চুপ করে মেনে নিলাম। যেমন সেদিনকার বিক্ষোভ মেনে নিয়েছিলাম, ঠিক আছে বলছে, তা বলুক। আমি চুপ বললাম, হ্যাঁ ঠিক, আপনার ভাই ঠিকই বলছেন বলে আমি আমার নিজের শিল্প চর্চায় মনোযোগ দিয়েছি, যে আমি শিল্পটাকে শিখবো। অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে একাডেমি রয়েছে, সেই একাডেমির দ্বারাই, অর্থাৎ কবিতা একাডেমির দ্বারাই যে থ্রেট কালচার পরিচালিত হচ্ছে তা নয়। কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত যে পরিচালিত যে সাহিত্য একাডেমি, তার মধ্যে কলকাতার বাঙালি যারা রয়েছেন, তারাও সেই থ্রেট কালচার পরিচালনা করেছিলেন, থ্রেট কালচার এনেছিলেন। অর্থাৎ পশ্চিম বাংলায় থ্রেট কালচার চলে গিয়েছিল, বাংলার সাহিত্যে এসে গিয়েছিল। সেটা রাজ্য সরকারের সূত্রে শুধু আসেনি, সেটা কেন্দ্রীয় সরকারের সাহিত্য একাডেমির সূত্রেও এসেছিল। এখানে সাহিত্য একাডেমির ব্রাঞ্চ আছে, শাখা আছে তো কলকাতায়। তা সুতরাং সেগুলো আমি দেখেছি চোখের সামনে। আমি অবসর নিয়ে নিয়েছি, আমি কাউকে কিছু বলতে যাই। আমি যোদ্ধা নই তো, সবাই তো যোদ্ধা হয় না। তসলিমা একজন যোদ্ধা, আমি যোদ্ধা নই। আমার কাজ যোদ্ধাকে কুর্নিশ জানানো। তথাগত রায় বলেছেন, যখন রবীন্দ্রসদন অনুষ্ঠান শেষ হলো, তিনি বেরিয়ে বললেন যে জয় গোস্বামীর ওটা প্রাপ্য ছিল। কি বলবেন? ঠিকই বলেছেন, ওর মনে হয়েছে উনি বলেছেন, নিশ্চয়ই ওর মনে হয়েছে উনি এটা বলেছেন। এই যে তাসলিমা নাসরিন এতদিন পর বাংলায়, মানে পশ্চিমবঙ্গে আসলেন, আপনার বাংলাদেশের অন্য সাহিত্যিক কবিদের সাথে পরিচয় আছে, তারা কি বলছেন? জানি না, আমার সঙ্গে যোগাযোগ হয়। এই যে পুজোর আগে কবিদের ব্যস্ততা আমরা দেখি যে তারা লেখা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কি এখন লেখা শুরু করছেন বা ব্যস্ত? বললাম ওই 3 বছর আগে অবসর নিয়ে নিয়েছি, আমি কোথাও কিছু লিখছি না। আমি আপন মনে বাড়িতে লিখি, আমার নিজের লেখা লিখি। ঠিক আছে, যাই। এতক্ষণ আমরা কথা বললাম কবি জয় গোস্বামীর সাথে। তিনি আগের দিনে যেভাবে রবীন্দ্র সদনে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল, তিনি কিভাবে নিয়েছেন, কিভাবে থ্রেট কালচার আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে সাহিত্যের মধ্যে, সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরলেন। ক্যামেরায় আব্দুল হাদের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।